আচ্ছা, ভারতীয় টিমের বোলার আর ফিল্ডারদের, পার্টিকুলারলি ফিল্ডারদের কথাই বলছি, ন্যূনতম কি লাজ লজ্জাটুকু নেই? এই সিরিজের প্রথম দুই টেস্টে এত খারাপ ফিল্ডিং হয়েছে, এত জঘন্যতম ফিল্ডিং হয়েছে, মানে ক্রিকেট ইতিহাসে, মানে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এত খারাপ ফিল্ডিং, এত অজস্র ক্যাচ মিস বোধহয় এর আগে কখনো হয়নি। মানে যার কারণে আমরা ওই লিডসে জয়ের খুব কাছাকাছি গিয়ে ম্যাচের বেশিরভাগ সময় ডমিনেট করার পরেও কিন্তু ওই অজস্র ক্যাচ মিস আর ওই মিস ফিল্ডিংয়ের জন্যই হারতে হয়েছিল ম্যাচটা। গত টেস্টে আমরা জিতে গেছিলাম ওই বোলারদের আর ব্যাটারদের অনবদ্য পারফরমেন্সের জন্য, কিন্তু এই লর্ডসে মানে প্রথম দিন কিন্তু একই চিত্র আমরা দেখতে পেলাম। মানে অজস্র ক্যাচ ড্রপের জন্য কিন্তু আমরা মানে ইংল্যান্ডকে ওই জায়গায় 251টা রান বিলিয়ে দিয়েছিলাম, যেখানে আমরা ইংল্যান্ডকে অনায়াসে কিন্তু ওই 220 থেকে 30-এর মধ্যেই অল আউট করে দিতেই পারতাম যদি ক্যাচগুলো আমরা সঠিক সময় গ্র্যাব করতাম। তো এই খারাপ ধারাবাহিকতাই আবারও কিন্তু বজায় থাকলো এই দ্বিতীয় দিনের খেলাতেও, যেখানে আমরা ইংল্যান্ডকে কিন্তু শুরুর দিকে অনেক চান্স দিয়ে দিলাম। রাহুল তো একবারে সহজ একটা লোপ্পা ক্যাচ ফেলে দিল ওই জায়গায় ওই জেমি স্মিথের। যে জেমি স্মিথ তখন 5 রানে ব্যাটিং করছিলেন, সেই জেমি স্মিথ পরবর্তীতে 51 রান করলেন, আর সাথে ওই ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে 84 রানের একটা পার্টনারশিপ করে ইংল্যান্ডের স্কোরটা আমরা যেখানে করে দিয়েছিলাম 7 উইকেটে 271। দিনের খেলা শুরু হতে না হতেই 3টা উইকেট তুলে নিয়েছিলাম। মনে হচ্ছিল যে ইংল্যান্ডকে আমরা ওই 300-র মধ্যে কিংবা খুব বেশি হলে 320 থেকে 30-এর মধ্যেই বেঁধে ফেলতে পারবো। সেই ওই জেমি স্মিথ একটা যে লাইফ পেয়ে গেলেন, হিউজ লাইফ পেয়ে গেলেন, ওইটার মাধ্যমে তিনি ওই ইংল্যান্ডের স্কোরটাকে নিয়ে চলে গেলেন 387-তে। এইটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? হিসাব মতো দেখা যাচ্ছে ইংল্যান্ড তাদের লাস্ট 3 উইকেটে তুলেছে 116 রান। যে ইংল্যান্ড কিনা আগের টেস্টের 2 ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, মানে প্রথম 5টা উইকেট তো তারা 83 আর 84 রানে খুইয়েছিল, ইভেন লাস্ট 5 উইকেটও তারা খুইয়েছিল মাত্র 20 রানে। মনে আছে তো এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে? তো সেই ইংল্যান্ড কিনা এই লর্ডসে তারা দারুণভাবে প্রত্যাবর্তন করলো তাদের অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে। লাস্ট 3 উইকেটের টেল এন্ডারদের সৌজন্যেই তারা এমন একটা মানে টোটালে পৌঁছে গেল যেখান থেকে তারা কিন্তু এখন ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো, ইভেন মানে ম্যাচটা জেতার মতো ক্ষমতা রাখে। তো এইটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আর এই জায়গায় বোলারদেরও কিন্তু একটা ডেফিনেটলি দায় রয়েছে। ওই পার্টিকুলার ওই মাঝের ফেসটা যখন জেমি স্মিথ আর ওই ব্রাইডন কার্সের মধ্যে 84 রানের জুটিটা গড়ে উঠেছিল, মূলত এই পার্টনারশিপটার উপর ভর করেই তো ইংল্যান্ড ওরকম একটা শেষ বেলায় ফাইট ব্যাকটা করলো। এইখানে কিন্তু ওই মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে ইভেন জাসপ্রীত বুমরা তারাও কিন্তু অসংখ্য লুজ ডেলিভারি করেছে, অসংখ্য হাফ ভলি টাইপের ডেলিভারি দিয়েছে, ওভার পিচ টাইপের ডেলিভারি করেছে। মানে এইগুলো কিন্তু একেবারেই আর কি আনএক্সেপ্টেবল। এই পার্টিকুলার তাদের এই মানে গা ছাড়া মনোভাব দেওয়ার জন্যই তো ওই সুযোগটা কাজে লাগিয়ে এই জেমি স্মিথ আর ওই ব্রাইডন কার্স একেবারে জাস্ট তাণ্ডব চালিয়ে দিল ভারতেও মানে বোলিং আর ফিল্ডিং ইউনিটের উপর দিয়ে। যেখানে লর্ডসে মানে ওপরের দিকের ব্যাটাররা যথেষ্ট সাবধানী হয়ে ব্যাটিং করছে, তারা মানে কোনো রকম বাড়তি ঝুঁকিই নিচ্ছে না, সেখানে এই দুই ব্যাটার একেবারে মানে যথেষ্ট তারা সাবলীলভাবে ব্যাটিং করেছেন। পার্টিকুলারলি জেমি স্মিথের কথা বলতে হবে, তিনি এমনি ভালো টাচে ছিলেন, অ্যাটাকিং ক্রিকেট খেলতেই পছন্দ করেন। তিনিও কিনা এদিন দেখলাম 90+ স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন, 56 বলে 51 রান করেছেন। ব্রাইডন কার্স অতটা বিধ্বংসী না হলো, কিন্তু অ্যাজ আ বোলার বা অ্যাজ আ বোলিং অলরাউন্ডার তিনি যেরকম ইনিংসটা খেলেছেন এটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি, বা মানে ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে ওই রকম শুরুর দিকে চেপে ধরার পরও এই রকমভাবে অজস্র হারে রান বিলিয়ে দেওয়াটা কিন্তু উচিত হয়নি। আর ফিল্ডারদের ব্যর্থতার দায় তো রয়েছেই। বেন স্টোকসকেও আমি দেখেছিলাম মানে দিনের খেলা প্রায় শুরু হতেই জয়াসওয়াল মানে কাভার থেকে একটা মানে খুব কম দূরত্বেই মানে তাকে কিন্তু ডিরেক্ট হিটের একটা চান্স পেয়েছিলেন, কিন্তু সেই চান্সটা পেয়েও তিনি সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারেননি। যদিও বেন স্টোকস তার পরবর্তীতেই আউট হয়ে গেছিলেন, তার ওই রান আউটের চান্স মিসটা খুব একটা কস্টলি হয়নি, কিন্তু যদি বেন স্টোকস ওই জায়গা থেকে একটা সেঞ্চুরি করে দিতেন কিংবা 80+ রানের ইনিংস খেলে দিতেন, তাহলে তো জয়াসওয়ালের ওই রান আউটের সহজ সুযোগ মিসটাই তো ম্যাচ শেষে অনেক বড় আর কি ক্রুশাল বা খুবই কস্টলি হয়ে দেখা যেত টিম ইন্ডিয়ার পক্ষে, যেটা ওই রাহুল আর কি শুরুতেই ক্যাচ ড্রপ করে করলেন। আর এরপরেও কিন্তু আমার মনে আছে মানে ব্রাইডন কার্সকে ক্যাচের একটা সহজ সুযোগ পেয়েছিলেন ওই জায়গায় আকাশদীপ। তিনি মানে এমনই আর কি মানে কি বলবো মানে বোলিং তো খারাপ করেইছেন এই ম্যাচে, খুবই আর কি পুয়ার লাইন লেন্থ ওই জায়গায় তার আর কি দেখতে পেয়েছি। মানে এজবাস্টন টেস্টে তিনি যে ফর্মের মানে চূড়ান্ত নিদর্শন দেখিয়েছিলেন তার ছিটে ফোটাটুকু তিনি এই লর্ডসে দেখাতে পারেননি। খারাপ বোলিংয়ের পাশাপাশি তার ওই ফিল্ডিংয়ের যে জাজমেন্ট, যে পার্টিকুলার ক্যাচটা তিনি আমি ড্রপ করার কথা বলছি, একটু যদি ঠিক মতো টাইমে যদি তিনি ওই রানিংটা করতেন, যদি জাজমেন্টটা ঠিক মতো করতেন, তাহলে কিন্তু ক্যাচটা অনায়াসে পেয়েই যাওয়া যেত ওই ব্রাইডন কার্সের। তো সেই ব্রাইডন কার্সে কিনা 50+ রানের একটা ইনিংস খেলে তিনি প্রায় আর কি শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থাকে ইংল্যান্ডের স্কোরটাকেই 400-র কাছাকাছি পৌঁছে দিলেন। তো এটাই বলছি, ভারত কিন্তু ডেফিনেটলি এই জায়গা থেকে ইংল্যান্ডকে এই 387-র পরিবর্তে 287, ইভেন 250-র মধ্যে অনায়াসে কিন্তু বেঁধে ফেলতেই পারতো। মূলত এই বোলার আর ফিল্ডারদের এই অজস্র মানে একেবারে মানে চূড়ান্তভাবে যে তারা ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার যে ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি চলতেই থাকছে সেই লিডস টেস্ট থেকে, সেটাই কিন্তু এই প্রতিচ্ছবিটা আবারও ফুটে উঠল লর্ডসে। আর ভারত যদি এই জায়গা থেকে টেস্টটা কোনোভাবে হেরে যায় বা ইভেন ম্যাচটা যদি ড্র হয়ে যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি বোলার আর ফিল্ডারদেরই এই দায়টা নিতে হবে, ঠিক আগের 2 ম্যাচে তারা যেরকম করেছিল।
এই মানে ব্যাপারগুলো কিন্তু একেবারেই আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো ভারতীয় ক্রিকেট বোর্ডের বা ভারতের টিম ম্যানেজমেন্টের এই মুহূর্তে এই মানে বোলারদের ফিল্ডারদের যেই অজস্র আর কি গা ছাড়া যে মানসিকতা দিয়ে তারা খেলছে, পার্টিকুলারলি ফিল্ডাররা যে গুরুত্বপূর্ণ সময় ক্যাচগুলো ড্রপ করছে, এইটার একটা বিহিত বা সলিউশন কিন্তু ডেফিনেটলি ইমিডিয়েটলি আনা উচিত বলে আমি মনে করি। এখন থেকে একটা সিস্টেম করে দেওয়া উচিত যে একদম সহজ ক্যাচ বা লোপ্পা ক্যাচ যদি আর কি ফিল্ডাররা ফেলে দেয়, তাহলে তাদের ওই মানে যে স্যালারি রয়েছে সেখান থেকে আর কি পয়সা কাটা যাবে। একমাত্র এইটাই আমি মনে করি তাদেরকে সঠিক পথে আনার বা বাগে আনার একমাত্র উপায়। কারণ মানে কোচিং স্টাফ থেকে শুরু করে আপনার মানে ওভারঅল ফেসিলিটি এখানে তো কোনো খামতি নেই। মানে ভারতীয় ক্রিকেটাররাই ওয়ার্ল্ডের ক্রিকেটের মধ্যে সবচেয়ে আর কি টপ নচ ফেসিলিটি তারা পেয়ে থাকে, সবচেয়ে ভালো কোচিং প্যানেল থেকে শুরু করে একেবারে বেস্ট ফেসিলিটি কিন্তু তারা সবসময় পেয়ে থাকে। তো এত কিছুর মাঝেও যদি তারা মানে মাঠের পারফরমেন্সটা ঠিকভাবে ধরে রাখতে না পারে বা ভুলের পর ভুল যদি মানে বারবার প্রতিনিয়ত করতে থাকে, এক আধবার ভুল করলেও ঠিক আছে, কিন্তু ভুল থেকে তো শিক্ষাটা নিতে হবে। ইংল্যান্ড তাদের আমি দেখছি প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু যে ভুল করছে, আগের টেস্টে যে ভুল করেছে এই ম্যাচে দেখলাম সেটাকে শুধরে নিয়েছে। লিডস টেস্টে যে ভুলগুলো করেছিল সেখানেও দেখেছিলাম সেখান থেকে এজবাস্টন টেস্টে তারা কিন্তু নিজেদের ভুলগুলোকে শুধরে নিয়েছিল। এটাই তো আর কি প্রসেস হওয়া উচিত, এটাই তো আর কি একটা বড় ক্রিকেট টিমের বৈশিষ্ট্য হওয়া উচিত। তো সেইটা কিন্তু ভারতের এই বর্তমান টিমটা একেবারেই কোনোভাবে করতে পারছে না। আমি মনে করি এর এগেনস্টটা ডেফিনেটলি বিসিসিআই আর ভারতীয় টিম ম্যানেজমেন্টের একটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। যে পয়েন্টটা আমি তুলে ধরলাম ওই স্যালারি কাটা, এইটার ব্যাপারটা একবার ভেবে দেখলেও দেখতে পারে। জানি এটা হয়তো করবে না তারা, কিন্তু অন্য কোনো একটা উপায় তারা ডেফিনেটলি কিন্তু মানে ভাবতেই পারে এই পার্টিকুলারলি ফিল্ডারদের এই সঠিক পথে আনার জন্য। আর এছাড়া গতকাল তো আমি বলেছিলাম যে মেডিটেশন করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ওই মনোসংযোগটাকে এক জায়গায় কেন্দ্রীভূত করার জন্য। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।